আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 22 পেইড কোর্সের কেমিস্ট্রি ডেমো ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের এই কোর্সটা মেইনলি এইচএসসি স্টুডেন্টদের জন্য। সো আমাদের পড়াটাও হবে এইচএসসি ওরিয়েন্টেড, অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ এর প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হবে। সো আমাদের ক্লাসগুলো কীরকম হবে সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্যই আমরা এই ডেমো ক্লাসটা আয়োজন করেছি। তো আজকে আমরা পড়ব হচ্ছে কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পড়ার আগে আমাদের জানতে হবে কোয়ান্টাম সংখ্যা কী। তো কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কিছু স্থির কক্ষপথ থাকে। এই স্থির কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণন কিছু সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্য কিছু সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এবার জিনিসটাকে যদি আমি সহজভাবে বলতে চাই, তাইলে আমি বলতে পারি যে পরমাণুর চারপাশে যে কোনো একটা ইলেকট্রনের সামগ্রিক অবস্থা কিছু সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। ধরে নাও আমি ম্যাগনেসিয়ামের বললাম 7 নাম্বার ইলেকট্রনটা অবস্থান ব্যাখ্যা করো। তো সেই 7 নাম্বার ইলেকট্রনটার অবস্থা ব্যাখ্যা করার জন্য তুমি এই কোয়ান্টাম সংখ্যাটা ইউজ করতে পারো। কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করার মাধ্যমে তুমি এই 7 নাম্বার ইলেকট্রনটার প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল, ইলেকট্রনের ঘূর্ণন, সবগুলা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবা। সো কোয়ান্টাম সংখ্যা মেইনলি ইউজ করলে আমরা যে কোনো একটা ইলেকট্রনের প্রপার যেই অবস্থায় আছে, যেই স্টেটে আছে, সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মেইনলি চার প্রকার। কি কি? প্রথমে আসতে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম নাম্বার। তৃতীয়তে আছে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবং 4 নাম্বারটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। এইটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার 4টা প্রকার। আমরা এটা নিয়ে এখন ব্রিফলি পড়ব। তো এইখানে এই কোয়ান্টাম সংখ্যা টপিকটা থেকে যদি আমাদেরকে ক মার্কের প্রশ্ন করে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন করে, তাইলে প্রশ্ন করতে পারে কোয়ান্টাম সংখ্যা কি অথবা কাকে বলে। তো সেই ক্ষেত্রে তোমাকে এইখানে যে এই সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা লিখতে হবে। প্রথমেই যেটা বলছিলাম যে এই 4টা বৈশিষ্ট্য কিছু সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, এই সংখ্যাটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আর যদি খ মার্কের প্রশ্ন করে কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো, খ মার্কের অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে, সেই ক্ষেত্রে তোমাকে এই ফুল স্লাইডটা লিখতে হবে। এই অংশটা যেহেতু বোঝানোর জন্য বলছি, এই অংশটা বাদ রেখে পুরাটা, যে প্রথমে সংজ্ঞা দিবা, দেন লিখবা যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার এবং এই 4 প্রকারের নামগুলো লিখে দিতে হবে। যদি 2 মার্কের প্রশ্ন করে, খ মার্কের প্রশ্নে আসে, সেই ক্ষেত্রে এরকম। আচ্ছা, এবার আমরা কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটা টপিক নিয়ে ব্রিফলি জানব। প্রথমে আমরা পড়ব হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কিছু স্থির কক্ষপথ থাকে, যেগুলোকে আমরা বলি প্রধান শক্তি স্তর বা অরবিট। এই প্রধান শক্তি স্তরটা প্রকাশ করার জন্য যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই শক্তিস্তর, প্রধান শক্তিস্তরটা প্রকাশের জন্য যে সংখ্যা, সেটাকে বলা হয়
প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দিয়ে। এন দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয়। এখন নিউক্লিয়াসের নিকটবর্তী যেই প্রধান শক্তি স্তর, সেই ক্ষেত্রে এন এর ভ্যালুটা হচ্ছে 1। এর পরেরটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 2। এইভাবে আরও যদি শক্তি স্তর থাকে সেই ক্ষেত্রে n 3 হবে বা 4, 5 এভাবে যেতে থাকবে। শক্তি স্তর বাড়বে, n এর মানটাও বাড়বে। আচ্ছা, তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে যেটা জানা যায় সেটা হচ্ছে একটা শক্তি স্তর নিউক্লিয়াস থেকে কতটা দূরে সেই জিনিসটা জানা যায়, এবং সেই শক্তি স্তরের শক্তিটা কীরকম সেটাও জানা যায়, সেটাও জানা যায়। কোনো পরমাণুর নিউক্লিয়াসের নিকটবর্তী অরবিটের বা শক্তি স্তরের শক্তি তুলনামূলক কম থাকে, এবং এই জিনিসটা যত দূরে যেতে থাকবে নিউক্লিয়াস থেকে সেই অরবিটের শক্তিটা তত বাড়বে। সো এন এর ভ্যালু যত বেশি হবে, এন যত বাড়বে, শক্তি স্তরের শক্তি এবং নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি হবে। অনেক সময় এই জিনিসটা এমসিকিউ দিয়ে দেয় যে একটা পরমাণুর তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি না দ্বিতীয় শক্তি স্তরের বেশি, তখন আমরা এই জিনিসটা ইউজ করে বলে দিতে পারবো যে যেহেতু এন এর ভ্যালুটা হচ্ছে বেশি, সো নিউক্লিয়াস থেকে তার দূরত্বটাও বেশি এবং শক্তিটাও তুলনামূলক বেশি হবে। আচ্ছা, এখন এই যে এন এর ভ্যালুর জন্য, এন এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা শক্তি স্তরগুলোকে কিছু নাম দিই। যেমন ধরো এন যখন 1 তখন প্রধান এই শক্তি স্তরটাকে বলা হয় কে শেল। এন যখন হচ্ছে 2 তখন সেটাকে বলা হয় এল শেল। এন হচ্ছে 3 হইলে সেটাকে আমরা বলবো হচ্ছে এম শেল। এইভাবে এন এর বিভিন্ন ভ্যালুর জন্য এই প্রধান শক্তি স্তরটা কিছু আলাদা নাম দেওয়া হয়। আচ্ছা, এখন একটা প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে এই জিনিসটার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি। এটা ওই ছোটোবেলার সূত্রটা 2n²। এখানে এন এর ভ্যালুটা হচ্ছে এন এর ভ্যালুটা প্রধান কোয়ান্টাম নাম্বার বা যেই শক্তি স্তর আছে সেইটা। যেমন আমরা যদি বলি যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, তো যেহেতু তৃতীয় সেই ক্ষেত্রে এন এর ভ্যালুটা হচ্ছে 3, এন এর ভ্যালুটা 3। এখানে আমরা যদি বসাই দিই 2 ইন্টু 3² অর্থাৎ 2 ইন্টু 9, 9 দুগুণা 18, অর্থাৎ সর্বোচ্চ 18টা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকতে পারবে। তো এই ছিল হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে টোটাল আলোচনা। আমাদের এই জিনিসটা জানলেই হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। তো এইবার আমরা যাব নেক্সট টপিকটায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই নামটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তো সহকারী কোয়ান্টাম সংখ্যাটাতে কি মিন করে? একটু আগে আমরা দেখলাম যে একটা নিউক্লিয়াসের চারপাশে কিছু প্রধান কক্ষপথ থাকে যেখানে ইলেকট্রনটা ঘূর্ণায়মান। মেইনলি এই যে প্রধান কক্ষপথটা আছে এইখানে কিছু উপশক্তি স্তরে বিভক্ত, এই উপশক্তি স্তরেই মেইনলি ইলেকট্রনগুলো থাকে। তো এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরটা প্রকাশ করার জন্য কিছু
সংখ্যা ব্যবহার করা হয়, এই সংখ্যাগুলোকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয়, এল দিয়ে। এই এল এর মানটা এন এর উপর ডিপেন্ড করে, এন এর উপর নির্ভরশীল। এন মানে হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা ছিল সেটার উপরে নির্ভরশীল। তো এল এর ভ্যালুটা কত হবে? এল এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ তুমি যদি প্রধান শক্তি স্তরটা জানতে পারো, তো সেই শক্তি স্তরের আন্ডারে কতগুলা উপশক্তি স্তর আছে সেটা তুমি বের করে ফেলতে পারবা। ধরো আমি তোমাকে বললাম যে প্রথম শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে। তো প্রথম শক্তি স্তর অর্থাৎ n = 1, সেই ক্ষেত্রে এল এর ভ্যালুটা আসবে হচ্ছে n-1, দ্যাট মিনস 0, অর্থাৎ এল এর ভ্যালুটা হবে 0। এবার আমি যদি বলি যে এন এর ভ্যালুটা হচ্ছে 2, এন এর ভ্যালুটা 2, সেই ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত হবে? এল এর ভ্যালুটা হবে হচ্ছে 0 থেকে n-1, অর্থাৎ 2-1, দ্যাট মিনস 0 এবং 1 এই দুইটা হবে। এখন এন এর ভ্যালুটা যদি হয় 3, সেই ক্ষেত্রে এল এর ভ্যালুটা হবে 0 থেকে 3-1, অর্থাৎ 0 থেকে 3-1, 2, অর্থাৎ 0, 1, 2 এই তিনটা। এবং এন এর ভ্যালু যদি হয় 4, সেই ক্ষেত্রে এল এর ভ্যালুটা হবে হচ্ছে 0 থেকে 4-1, অর্থাৎ 0 থেকে 3, যেটা হচ্ছে 0, 1, 2, 3। তো এই যে এল এর যে ভ্যালুগুলো পাইলাম 0, 1, 2, 3, এই এল এর এই 0, 1, 2, 3 এই নাম্বারগুলোকেও কিছু অক্ষরের মাধ্যমে প্রকাশ করি আমরা। যেমন হচ্ছে এই অক্ষর বলতে আসলে উপশক্তি স্তরটাকে মিন করে। যেমন যদি এল এর ভ্যালুটা হয় 0, এল এর ভ্যালু যদি হয় 0, তখন আমরা বলি এটা এস উপশক্তি স্তর। এল এর ভ্যালুটা যদি হয় 1, সেই ক্ষেত্রে আমরা বলি পি উপশক্তি স্তর। যদি হয় এল এর ভ্যালুটা 2, সেই ক্ষেত্রে আমরা বলি ডি উপশক্তি স্তর। যদি 3 হয়, সেই ক্ষেত্রে আমরা বলি এফ উপশক্তি স্তর। আচ্ছা, তো এই হচ্ছে এল এর মানগুলা, এবং এল এর কোন মানের জন্য কি আক্ষরিক প্রকাশ সেটাও আমরা দেখতেছি। তো এই যে এসপিডিএফ এই যে নামগুলো আছে, এগুলো আমরা সেই ছোটোবেলা থেকে ইলেকট্রন বিন্যাস করার সময় দেখছি 1s2, 2s2, 2p6 এমনি করতে থাকতাম। তো এটাকে কেন এসপিডিএফ এটা বলা হয় এটা একটু বলি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য। এই এস হচ্ছে শার্প থেকে আসছে, শার্প ওয়ার্ডটা থেকে আসছে এস, বা তীক্ষ্ণ যেটা সেটা। নেক্সট পিটা আসছে হচ্ছে প্রিন্সিপাল থেকে। এরপরে ডি ওয়ার্ডটা আসছে হচ্ছে ডিফিউজড থেকে, এবং এফটা আসছে হচ্ছে ফান্ডামেন্টাল থেকে এফ নামটা আসছে। তো শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, প্রিন্সিপাল অর্থ হচ্ছে প্রধান, ডিফিউজড অর্থ হচ্ছে পরিব্যাপ্ত। এতক্ষণ আমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা পড়লাম, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সমারফিল্ড। তো এই জন্য এই কোয়ান্টাম সংখ্যাটাকে সমারফিল্ডের কোয়ান্টাম নাম্বারও বলা হয়। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার কাকে বলা হয়? এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে টোটাল আলোচনাটা।
এবার আমরা যাব আমাদের নেক্সট টপিকে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং তার চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন, তার চারপাশে থাকে ইলেকট্রন। তো ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জড এবং মাঝখানে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড। তো যেহেতু নেগেটিভ এবং পজিটিভ আছে, তো এইখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র। তো পরমাণুর এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে একটা এক্সাইটেড পরমাণুকে তুমি যদি বাইরের একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসো, তখন যেটা দেখা যায়, এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণুটার প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলো ছিল, এই উপশক্তি স্তরটা আরও কিছু ভাগে বিভক্ত হয়, যেটাকে আমরা বলতে পারি উপস্তর বা অরবিটাল। এই উপস্তরটা লেখা আছে হচ্ছে গুহ স্যারের বইয়ে, রেফারেন্স হচ্ছে গুহ স্যারের বই। উপস্তর, রেফারেন্স গুহ স্যার। আচ্ছা, তো এই উপস্তর যেটা, এইটাকে বলা হচ্ছে অরবিটাল। এখন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা এই অরবিটালটাই গণনা করতে পারি, অর্থাৎ কোনো একটা উপস্তরে, একটা উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে সেই জিনিসটা যেই সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়। তো এম এর ভ্যালুটা কত, এই জিনিসটা আবার ডিপেন্ড করে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল এর ওপরে। তো এল এর ডিফারেন্ট মানের জন্য এম এর ভ্যালুটা ডিফারেন্ট হয়। মেইনলি এম এর ভ্যালুটা হয় হচ্ছে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। -L থেকে শুরু করবে 0 হয়ে +L পর্যন্ত যতগুলো মানে পূর্ণ সংখ্যা থাকবে সবগুলো। ধরো আমরা সাপোজ ধরে নেই এল এর ভ্যালুটা হচ্ছে 1, তো এম এর ভ্যালুটা কত হবে? এম এর ভ্যালুটা হবে হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত, যে সেইখান থেকে আবার +1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা পড়ে। তো এইটার মধ্যে পূর্ণ সংখ্যা কী কী আছে? -1 আছে, 0 আছে এবং 1 আছে। তো এল এর ভ্যালুটা যখন 1, এম এর ভ্যালু হবে -1 0 1। আবার এল এর ভ্যালুটা যদি হয় 2, এল এর ভ্যালুটা যদি ধরে নেই এল এর ভ্যালুটা হচ্ছে 2, এল এর ভ্যালু 2, সেই ক্ষেত্রে এম এর ভ্যালুটা হবে হচ্ছে যেটা সূত্র -L থেকে 0 হয়ে +L এই পর্যন্ত। সো -2 থেকে 0 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে এবং 0 থেকে +2 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সব -2 -1 0 1 এবং 2। একইভাবে এল এর ভ্যালুটা যদি হয় 3, সেই ক্ষেত্রে এম এর ভ্যালুটা হবে হচ্ছে -3 থেকে শুরু করে 0 পর্যন্ত এবং 0 থেকে শুরু করে +3 পর্যন্ত সব ধনাত্মক না, সব পূর্ণ সংখ্যা। সো এটা হবে হচ্ছে -3 -2 -1 0 পর্যন্ত হচ্ছে এই কয়টা পূর্ণ সংখ্যা, এবং তারপরে 0 থেকে +3 পর্যন্ত 1 2 3 এই 3টা পূর্ণ সংখ্যা আছে। তো সবগুলো পূর্ণ সংখ্যা। এল এর ভ্যালু উপরে এম এর মানটা এইভাবে ডিপেন্ড করে, এল এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এম এর ডিফারেন্ট মানগুলো পাচ্ছি। তো যখন এল এর ভ্যালু 2, এল এর ভ্যালুটা যখন 2, তখন আমরা টোটাল 5টা অরবিটাল পাচ্ছি। এল এর ভ্যালু যখন 2 তখন আমরা টোটাল 5টা পাচ্ছি অরবিটাল। এল এর ভ্যালুটা যখন 3 তখন আমরা টোটাল 7টা অরবিটাল পাচ্ছি। তো এই যে 7টা ডিফারেন্ট অরবিটাল পাচ্ছি, নাম্বার অফ অরবিটাল হচ্ছে 7, এই জিনিসটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ কোনো একটা উপশক্তি স্তরে টোটাল কতগুলো অরবিটাল আছে, সেইটা। তো সেটার জন্য হচ্ছে সূত্রটা হচ্ছে 2L + 1। ধরো এল এর ভ্যালুটা হচ্ছে 2, তো যেটা হবে সেটা হচ্ছে 2 × 2 + 1 অর্থাৎ 5। 5টা অরবিটাল, টোটাল 5টা অরবিটাল। তো এই সূত্র দিয়ে আমরা একটা
উপশক্তি স্তরে টোটাল কতগুলো অরবিটাল আছে সেটা আমরা বের করতে পারি। আমরা মেইনলি কোয়ান্টাম নাম্বারগুলা যখন আমরা সেই ছোটোবেলা থেকেই ইলেকট্রন বিন্যাস করতাম তখন ইউজ করতাম। যেমন ধরি আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, অক্সিজেন 8, আমরা করতাম এরকম 1s2 2s2 2p4। তো আমরা এটা এরকম করে আঁকাইতাম। এভাবে আঁকাইতাম আমরা। তো ধরো আমি এই যে 2p4 যেটা আছে এইটা দিয়ে আমরা এতক্ষণ যা পড়লাম এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। তো এই যে যেখানে এই যে 2, তার মানে এটা দ্বিতীয় শক্তি স্তরে আছে, অর্থাৎ n এর ভ্যালু 2, n এর ভ্যালুটা হচ্ছে 2। এখন n এর ভ্যালু যখন 2, l এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে n-1, দ্যাট ইজ 0 থেকে 2-1 বা 0 1। 0 যখন হয় তখন আমরা সেটাকে বলি s, এবং যখন 1 হয় তখন আমরা সেটাকে বলি p উপশক্তি স্তর। এই যে s এর জন্য s এবং 1 এর জন্য হচ্ছে p, ঠিক আছে। এখন একটু আগে আমরা দেখলাম যে যখন l এর ভ্যালুটা হচ্ছে 1, l এর ভ্যালুটা যখন 1, m এর ভ্যালুটা তখন হয় হচ্ছে -l থেকে 0 হয়ে +l, অর্থাৎ -1 0 এবং 1, টোটাল 3টা অরবিটাল। এই যে দেখো পি এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা হচ্ছে 1, পি এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 1 এর জন্য এম এর ভ্যালু হচ্ছে টোটাল 3টার জন্য আমরা 3টা বক্স করছি। তো এইভাবেই আসলে আমরা ছোটোবেলায় এই জিনিসটা করতাম, যে জিনিসটা আসলে কোয়ান্টাম সংখ্যা দিয়ে খুব সহজেই বোঝা যায় কেন আমরা এখানে 3টা বক্স করতাম, ডি থাকলে 5টা করতাম, এফ থাকলে 7টা করতাম। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে এটাই হচ্ছে টোটাল আলোচনা, এটার থেকে আর এক্সট্রা কিছু জানার দরকার নেই। এবার আমরা আমাদের 4 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা সেটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর এই যে বিভিন্ন অরবিটাল আছে, এই অরবিটালের মধ্যে ইলেকট্রন যেগুলো থাকে, এই ইলেকট্রনগুলা সবসময় নিজ অক্ষের চারপাশে ঘুরতে থাকে, নিজ অক্ষে ঘূর্ণায়মান থাকে। তো এই ঘূর্ণনটা আইদার ক্লকওয়াইজ হয় অথবা এন্টি ক্লকওয়াইজ হয়। এই ঘূর্ণনটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, আমরা যেই কোয়ান্টাম সংখ্যাটা ইউজ করব সেটাকেই আমরা বলবো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটা পরমাণুর কোনো একটা ইলেকট্রনের নিজ অক্ষের চারপাশে কীভাবে ঘুরতেছে এই জিনিসটা প্রকাশ করার জন্য আমরা যেই সংখ্যাটা ইউজ করি সেটাকে আমরা বলি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটাকে মেইনলি প্রকাশ করা হয় এস দিয়ে। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আমরা এটাকে প্রকাশ করতেছি হচ্ছে এস দিয়ে। এস এর মেইনলি ভ্যালু হচ্ছে 2টা, +-1/2, অর্থাৎ +1/2 অথবা -1/2। ইন জেনারেল যেটা করা হয় যে যদি ক্লকওয়াইজ হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি +1/2, এবং যদি এন্টি ক্লকওয়াইজ হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি -1/2। আচ্ছা, একটু আগে আমরা ইলেকট্রন বিন্যাসে আবার একটু আসি, লাস্ট জিনিসটা একটু দেখানোর জন্য। এই যে আমরা যে এই বক্সের মধ্যে যে আমরা ইলেকট্রনগুলো আঁকাইছি, এই ইলেকট্রনগুলো আমরা যখন আঁকাচ্ছি, আমরা এই ইলেকট্রনগুলো আঁকানোর সময় এইভাবে আঁকালাম এবং একটা এইরকম, অর্থাৎ এইভাবে আমরা ইলেকট্রনকে প্রকাশ করতেছি অথবা এই ডিরেকশনে প্রকাশ করতেছি। তো যখন আমরা এইভাবে আঁকতেছি তখন আমরা বুঝাচ্ছি জিনিসটা আইদার ক্লকওয়াইজ আছে এবং এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আছে, অথবা এটা এন্টি ক্লকওয়াইজ আছে, এটা ক্লকওয়াইজ আছে, অর্থাৎ দুই ডিরেকশনে আছে। যখন আমরা ডিরেকশনটা ডিফারেন্ট হবে তখন আমরা এরকম আলাদা দিক করে দিই। তো এইটাই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে বেশি কিছু বলার নাই, এইটাই। তো এই ছিল হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে টোটাল যে আলোচনা সেইটা। এবার আমরা আসি আমাদের পরীক্ষার আগে আমরা অবশ্যই
এত জিনিসগুলা সব কিছু পড়তে পারবো না, কারণ আমাদের দেখা যায় যে একটা পরীক্ষার আগে আমরা গ্যাপ পাচ্ছি একদিন, সেই একদিনের মধ্যে তোমাকে 2টা বা 3টা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে। তো ওই এত অল্প সময়ের মধ্যে এত ব্রিফলি সব কিছু পড়াটা সম্ভব না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পড়ার সাথে সাথে রিভিশনের জন্য আমরা কি পড়বো সেই জিনিসটা করতে হবে, যে পরীক্ষার আগের রাত্রে আমরা এটুকুন পড়লেই যেন আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যায়। তো এতক্ষণ আমরা যা যা পড়লাম, এই জিনিসটার একটা সামারি হচ্ছে এই বক্সটা। এই বক্সটা কম বেশি সব রাইটারের বইয়ে আছে, আমার এটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে নেওয়া। তো বাদ বাকি মোটামুটি সব রাইটারের বই এই গ্রাফটা আছে। এখন গ্রাফ বলে এই বক্সটা আছে। তো এইখানে যেই বক্সগুলো আছে, এই বক্সের প্রত্যেকটা জিনিস আমাদের পড়তে হবে পরীক্ষার আগের রাত্রে। তো এটা কিভাবে পড়বো, ধরো এখানে যে আবিষ্কারকের নামগুলো আছে, আবিষ্কারের নামগুলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ এর জন্য এটা আসে। এই যে কোয়ান্টাম সংখ্যার যেই মান এবং তাৎপর্য, এই জিনিসগুলাই আমরা এতক্ষণ ধরে পড়ছি। তো এটা আমরা পড়তে পারি যে আমাদের এতক্ষণ যা পড়ছি ওই জিনিসটা একটা সামারি হিসাবে এই জিনিসটা দেখব। তো আমরা এই আবিষ্কারকের নামগুলো মনে রাখতে পারি একটা নেমোনিক দিয়ে, সেটা হচ্ছে BSMMU, পিজি হসপিটাল, যেটা ওইটার নামে। কিভাবে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে বোরের বি, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারকের নাম হচ্ছে সমারফিল্ড এস, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে ম্যানের এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার MM, এবং লাস্টের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে উলেনবেক। এটা আমরা মনে রাখবো ইউ দিয়ে উলেনবেক। আচ্ছা, তো কোন কোয়ান্টাম সংখ্যা কী দিয়ে প্রকাশ করা হয় এটা আমরা দেখছি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করতেছি N দিয়ে, সহকারী কোয়ান্টাম সংখ্যা L দিয়ে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে M দিয়ে, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে S দিয়ে। কোনটার মান কত পর্যন্ত হবে সেটাও দেওয়া আছে, এগুলো আমরা পড়ে আসছি। যে N এর ভ্যালুটা হবে 1 থেকে শুরু করে সব সংখ্যা ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সব। L এর ভ্যালুটা N এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 0 থেকে N-1 পর্যন্ত যতটুকুন আছে সেইটা। তারপরে M এর ভ্যালুটা হচ্ছে L এর উপর ডিপেন্ডেবল, L এর যে কোনো মানের জন্য M এর মান হবে 0 থেকে -L থেকে শুরু করে 0, এবং 0 থেকে শুরু করে L পর্যন্ত সব পূর্ণ সংখ্যা। এবং লাস্টলি যেই স্পিন কোয়ান্টাম নাম্বার আছে, এটা আমরা বলছি যে এটা 2টা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, +-1/2। আর এইবার একদম লাস্টে যেটা আছে যে তাৎপর্যটা কি, দেখো তাৎপর্যের এখানে আমি গোল দিয়ে দিছি যে এইটা আসলে এইটুকুনি আমরা, এটা কিওয়ার্ড, এটাই মনে রাখবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রধান শক্তি স্তরের আকার, তারপর সহকারী কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রধান শক্তি স্তরের মধ্যে যেই উপশক্তি স্তর বা উপকক্ষে ঘুরতেছে তার আকৃতি জানার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ইউজ করা হয়। এরপরে হচ্ছে কোনো একটা ইলেকট্রন যে উপকক্ষে আছে সেই উপকক্ষটার ত্রিমাত্রিক বিন্যাসটা কীরকম সেটা প্রকাশ করা হয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এবং ফাইনালি ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি এবং দিকটা কীরকম সেইটা জানার জন্য আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইউজ করব। আচ্ছা, এই জিনিসটার লাস্টে একটা কথা একটু বলে যাই, সেটা হচ্ছে একটা পরমাণুর চুম্বক ধর্ম, যে একটা পরমাণুর চুম্বক ধর্ম থাকে, এই চুম্বক ধর্মের জন্য দায়ী কোনটা, এটা এমসিকিউ কোশ্চেনে আসে খুব বেশি। তো চুম্বক ধর্মের জন্য দায়ী দেখলে আমরা ভাবি যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হয়তো চুম্বক ধর্মটা প্রকাশ করবে, কিন্তু আসলে তা না। একটা পরমাণুর চুম্বক ধর্মটা প্রকাশ করার জন্য আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা ইউজ করব। চুম্বক ধর্মের জন্য, চুম্বক ধর্ম প্রকাশের জন্য ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমরা যখন পরীক্ষার আগের রাত্রে থাকবো, অল্প সময় অনেক কিছু পড়তে হবে, সেই সময় আমরা জাস্ট এই চার্টটা দেখলে মোটামুটি কোয়ান্টাম নাম্বার সম্পর্কে এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সব কিছু হয়ে যাবে, মানে অ্যাট এ গ্ল্যান্স সব কিছু দেখা হয়ে যাবে, একটা ভালো রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের নেক্সট যে অংশটা, সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো পড়লাম, কেন পড়লাম, এটা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? তো এইটাই দেখার জন্য, যেহেতু আমাদের সৃজনশীলে কোয়েশ্চেন আসে
এটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশে কি ধরনের প্রশ্ন আসে সেটা। কোয়ান্টাম নাম্বার থেকে মেইনলি এই দুই ধরনের প্রশ্নই আসে, আইদার কক্ষপথের অরবিটাল নির্ণয় করতে বলে অথবা কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করতে বলে। এই জিনিসগুলা এতগুলা বোর্ডে আসছে এবং বিভিন্ন কলেজে এই প্রশ্নগুলা চলে আসে। যে কোনো পরীক্ষার জন্য কোয়ান্টাম নাম্বার থেকে যদি সৃজনশীল আসে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না যে কক্ষপথের অরবিটাল নির্ণয় করতে বলে অথবা কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করতে বলে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটা দিয়ে আমরা এই দুইটা পড়া শেষ করে দেবো, অর্থাৎ একটা পড়ার মধ্যেই এই দুইটা কোশ্চেন আমরা অ্যান্সার করে ফেলবো। তো এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে অ্যান্সার করব সেটা একটু দেখাই। আচ্ছা, এটা পড়ার জন্য ধরো আমরা একটা কোশ্চেন নেই, এখানে কক্ষপথের ইলেকট্রন, তো ধরে নেই যে আমরা তৃতীয় কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করো, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করো, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করো, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করো। এই যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রন নির্ণয় করো, এই কোশ্চেনটা অ্যান্সারের জন্য আমাদের এরকম একটা বক্স আঁকাইতে হবে। আচ্ছা, তো বক্সের আমরা এইখানে প্রথমেই লিখব হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বার। এখানে লিখব হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। এখানে লিখব হচ্ছে কোন উপশক্তি স্তর সেটা, এখানে লিখব হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার। এখানে লিখব হচ্ছে প্রতি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা সংখ্যা। তারপরে লিখব হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এরপরে এখানে লিখব হচ্ছে প্রতি উপস্তরে ইলেকট্রন, প্রতি উপস্তরে ইলেকট্রন। এবং এইখানে লিখব হচ্ছে প্রধান স্তরে মোট অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা, প্রধান উপস্তরে মোট ইলেকট্রন অথবা অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। এখানে আমাদেরকে প্রশ্নে যেরকম চাবে, যদি অরবিটাল নির্ণয় করতে বলে তো আমরা শুধু অরবিটাল লিখব, যদি আমাদের ইলেকট্রন নির্ণয় করতে বলে তো মোট ইলেকট্রন লিখব। এই হচ্ছে ব্যাপার। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, যদি তৃতীয় কক্ষপথ হয় তাহলে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে 3, n এর ভ্যালু 3। এখন n এর ভ্যালু যখন 3, n এর ভ্যালুটা যখন হচ্ছে 3, তখন l এর ভ্যালু আমরা কি পাই? n এর ভ্যালু 3 হলে, n এর ভ্যালুটা যখন হবে 3, আমরা l এর ভ্যালুটা পাই হচ্ছে 0 থেকে n-1, অর্থাৎ 0, 1 এবং 2। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা হচ্ছে, l এর ভ্যালুটা আসবে, l একটা আসবে 0, l একটা আসবে হচ্ছে 2, l একটা আসবে হচ্ছে 1 এবং l একটা আসবে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের l এর ভ্যালুগুলো বসাই দিলাম। এখন l এর ভ্যালু যখন হচ্ছে 0 তখন উপশক্তি স্তর কোনটা হবে? l এর ভ্যালু যখন 0 তখন উপশক্তি স্তর হচ্ছে s, যখন 1 তখন p, যখন 2 তখন হচ্ছে d, এবং l এর ভ্যালু যদি 3 আসে তখন আমরা লিখব হচ্ছে f। আচ্ছা, এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, l এর ভ্যালু যদি 0 হয়, l এর ভ্যালু যদি 0 হয়, l এর ভ্যালুটা যখন 0, m এর ভ্যালুটা তখন হবে হচ্ছে -l থেকে শুরু করে 0 হয়ে +l। এখন l এর ভ্যালু তো 0, সো l এর ভ্যালু যদি
এম এর ভ্যালুটা কত আসবে, এল এর ভ্যালুতে যদি জিরো বসাইছো আলটিমেটলি জিরোই হবে। তাইলে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার যেটা আছে এটাই প্রথমে আমরা লিখব, এল যদি হয় জিরো তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর ভ্যালুটাও হবে হচ্ছে জিরো, এল জিরো, সুতরাং এম জিরো। আচ্ছা, এরপরে এল যদি হয় ওয়ান, এল যদি হয় ওয়ান সেই ক্ষেত্রে আমরা এম এর ভ্যালুটা কত পাবো, এল হচ্ছে ওয়ান, এল যদি ওয়ান হয় এম এর ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস এল থেকে জিরো হয়ে প্লাস এল। এই জিনিসগুলো একদম শুরুতে আবার বলছিলাম, আবার বলতেছি। তো তখন কত হবে, তখন হবে হচ্ছে মাইনাস ওয়ান, জিরো এবং প্লাস ওয়ান। একইভাবে এল এর ভ্যালুটা যখন দুই হবে তখন এম এর ভ্যালুটা আসবে হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান এবং টু, এই পাঁচটা। এবার অরবিটাল সংখ্যা কত, অরবিটাল সংখ্যা কত, 3s, 3s, তার মানে 3s এর অরবিটাল হচ্ছে একটা, এস অরবিটাল, শুধু এস অরবিটাল, শুধু এস অরবিটাল, একটা অরবিটাল, একটা। পি এর ক্ষেত্রে কত, পি এর ক্ষেত্রে আমরা এম এর ভ্যালু পাচ্ছি 3, তাইলে 3p, এই ক্ষেত্রে অরবিটাল পাচ্ছি হচ্ছে টোটাল 3টা, যেহেতু এম এর ভ্যালু আসছে 3টা সো অরবিটালও 3টা। এখানে কয়টা আসছে, এল এর মান যখন 2 তখন আমরা পাচ্ছি হচ্ছে 5টা, 3d অর্থাৎ 5টা। আচ্ছা, তো স্পিন কোয়ান্টাম নাম্বার এই জিনিসটা না সব ক্ষেত্রেই না প্লাস মাইনাস হাফ হবে, প্লাস মাইনাস হাফ, সব ক্ষেত্রেই প্লাস মাইনাস হাফ হবে, প্লাস মাইনাস হাফ। আচ্ছা, কোন ক্ষেত্রে শুধু একটা হবে, যদি এরকম বলে যে সোডিয়ামের 7 নাম্বার ইলেকট্রনটা তুমি বের করো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের 7 নাম্বার ইলেকট্রনটা বের করো, তখন তো শুধু একটা ইলেকট্রন আসতেছে, শুধু 7, তোমাকে শুধু 7 নাম্বার ইলেকট্রনটা দেখাইতে হবে। সো যখন একটা বলবে তখন সেটা আইদার প্লাস হবে, প্লাস হাফ হবে, অথবা মাইনাস হাফ হবে। কিন্তু যখন এভাবে কমপ্লিটলি কোনো কিছু না উল্লেখ করে দিয়ে বলবে তখন আমাদের সবগুলো স্পিন সংখ্যাই হবে হচ্ছে, স্পিন কোয়ান্টাম সংখ্যাই হবে প্লাস মাইনাস হাফ। আচ্ছা, এবার আমাদেরকে দেখতে হবে হচ্ছে প্রত্যেকটা উপস্তরে কতগুলা ইলেকট্রন আছে সেইটা। আচ্ছা, আমরা এইখানে দেখলাম যে এস উপস্তর যেটা সেখানে অরবিটাল হচ্ছে একটা, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটা, যেহেতু এখানে একটা অরবিটাল সো এখানে ইলেকট্রন থাকবে দুইটা। এরপরে যখন এটা পি, পি এ অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, 3টার জন্য ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 ইন্টু টু, 3 ইন্টু টু অর্থাৎ 6টা। এবং লাস্ট এইখানে টোটাল 3ডিতে অরবিটাল আছে হচ্ছে 5টা, 5টার জন্য আসবে হচ্ছে 5 ইন্টু টু অর্থাৎ টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারবে। এখন আমাদেরকে এখানে বলতেছে যে প্রধান উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত, মোট অরবিটাল সংখ্যা কত। প্রধান উপস্তরে অর্থাৎ 3 নাম্বার কক্ষপথে টোটাল ইলেকট্রন কতগুলো আছে, টোটাল অরবিটাল কতগুলো আছে। যদি আমাদেরকে শুধু অরবিটাল বের করতে বলে, শুধু অরবিটাল, এই যে এইখানে যে প্রশ্নটা কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় করো, তখন আমরা শুধু এই পর্যন্ত আঁকাবো, ছকটা এই পর্যন্ত করব, ছকটা এই পর্যন্ত করব এবং এখানে লাস্টে লিখে দেব তৃতীয় কক্ষপথে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে টোটাল, তৃতীয় কক্ষপথে টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে 1 যোগ 3 যোগ 5 অর্থাৎ টোটাল 9টা, টোটাল 9টা। আচ্ছা, যদি আমাদেরকে বলে টোটাল ইলেকট্রন কতগুলো আছে, যদি টোটাল ইলেকট্রন বলে যে টোটাল ইলেকট্রন কতগুলো আছে, তখন আমরা এই পর্যন্ত আঁকাবো, ছকটা এই পর্যন্ত এক্সটেন্ড করব, এই পর্যন্ত এক্সটেন্ড করব, এই পর্যন্ত এক্সটেন্ড করব, এই পর্যন্ত এক্সটেন্ড করে আমরা এখানে লিখে দেব টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 2 যোগ 6 যোগ 10 অর্থাৎ টোটাল 18টা ইলেকট্রন আছে। তৃতীয় কক্ষপথে টোটাল 18টা ইলেকট্রন আছে। তো কোয়ান্টাম নাম্বার খুব চমৎকার একটা জিনিস আছে যে এটা খুব সুন্দর মিলে যায়। আমরা একদম শুরুতে প্রধান শক্তি স্তর করার সময় দেখছিলাম যে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে 2n স্কোয়ার সংখ্যক, অর্থাৎ তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে থাকবে হচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার, 3 3 9, 9 দুগুণা 18টা, 18টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে। তুমি দেখো এই যে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা এইভাবে বের করলাম, এইভাবে বের করেও কিন্তু আলটিমেটলি আমাদের ইলেকট্রন কিন্তু মিলছে, দেখো 18টাই আসছে, টোটাল ইলেকট্রন 18টাই আসছে। আবার যখন অরবিটাল পড়ছিলাম তখন বলছিলাম যে একটা প্রধান কক্ষপথে টোটাল কতগুলো অরবিটাল থাকে, একটা উপকক্ষপথে টোটাল কতগুলো অরবিটাল থাকে, সেটা আমরা
সূত্রের মাধ্যমে বের করছিলাম, সেটা হচ্ছে টুয়াইস এল প্লাস 1। এখন দেখো এইখানে মিলে যায়, এটাও মিলবে। যেমন এনের ভ্যালুটা যখন হচ্ছে এনের ভ্যালুটা যখন 3, তখন আমরা এল এর ভ্যালু পাচ্ছি 0, 1 এবং 2। এখন এল এর ভ্যালুগুলো ডিফারেন্টভাবে বের করে আমরা যদি এম এর মানটা বের করি, তখন ধরো এল0 জন্য এম এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 1, L1 এর জন্য এম এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 3, এবং L2 এর জন্য এম এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 2 দুগুণা 4 একে 5। টোটালটা যদি আমরা যোগ করে দিই, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 9টা, টোটাল 9টা অরবিটাল, অর্থাৎ তৃতীয় কক্ষপথে টোটাল 9টা অরবিটাল আছে। সূত্র দিয়েও কিন্তু দেখো এই জিনিসটা মিলে গেল। তার মানে আমাদের এই কোয়ান্টাম নাম্বারের যে ছকটা তৈরি করা হয়েছে এইটা ঠিক আছে। এখন এটা করার পরে একটু ক্রস চেক করে দেখতে পারো, তাইলে যদি মিলে তার মানে বুঝবে যে তোমার কোশ্চেনটা ঠিক আছে। এখন এই কোশ্চেনগুলো গ কিংবা ঘ মার্কে আসে। তুমি যদি শুধু এই ছকটাইকে দাও, তো তুমি এখানে 3 বা 4 যা থাকুক ফুল মার্কটাই এখান থেকে তুমি গ্র্যাব করতে পারবা, এখানে কোনো মার্ক কাটবে না। তো এইভাবে হচ্ছে কোয়ান্টাম নাম্বারটা আসলে আমাদের মার্ক তোলার জন্য খুব ভালো একটা জায়গা। সৃজনশীলের জন্য এই একটা টাইপের সৃজনশীল পড়লেই কভার হয়ে যায় কোয়ান্টাম নাম্বারটা। এবার আসে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে যে এমসিকিউ পোর্শনটা নিয়ে আমরা একটু দেখি। এমসিকিউ পোর্শনটার জন্য আমরা এখানে কিছু এমসিকিউ সিলেক্ট করছি। এই ধরনের এমসিকিউগুলাই আসে। বেসিকলি এমসিকিউ এর জন্য আমাদেরকে এর সাথেও আরও কিছু জিনিস পড়তে হয়। সেটা হচ্ছে যে পলির বর্জন নীতি, আউফবাউ নীতি, এবং হুন্ডের নীতি। এই তিনটা জিনিস এবং হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা একসাথে করে দিয়ে আমাদের এমসিকিউ কোশ্চেন আসে। তো এই তিনটা জিনিস এবং কোয়ান্টাম নাম্বারটা জানলে এমসিকিউ অ্যাটলিস্ট একটা এমসিকিউ 25 মার্কের মধ্যে একটা এমসিকিউ চলে আসে। তো যাই হোক, কোয়ান্টাম নাম্বারে এতক্ষণ যা পড়ছে, এখান থেকে আমরা এই 3-4টা যে এমসিকিউ আছে, এই 4 ধরনের এমসিকিউ আমরা সলভ করতে পারি। যেমন প্রথম যেটা, কোন অরবিটালটি সম্ভব? দেখি তো কোন অরবিটালটি সম্ভব। এখানে 3f অর্থ হচ্ছে এন এর ভ্যালু 3। এন এর ভ্যালু যখন 3, তখন এল এর ভ্যালুটা হবে হচ্ছে 0, 1, 2। এই 3টা ভ্যালু আসবে। 0-এর জন্য হচ্ছে এস, 1-এর জন্য পি এবং 2-এর জন্য হচ্ছে ডি। সো যখন এন এর ভ্যালুটা 3, আমরা তখন উপশক্তি স্তর পাচ্ছি SP-D। সো এফ আসার কোনো সম্ভাবনাই নাই, এস কাটা। এবার আসি 3 নাম্বার অপশনটা দেখি, 2D। আচ্ছা, 2D যখন আমাদের এখানে 2D আছে, 2D অর্থ হচ্ছে এন এর ভ্যালুটা 2। এন এর ভ্যালু যখন 2, এল এর ভ্যালুটা তখন হচ্ছে 0 এবং 1। 0-এর জন্য আসবে হচ্ছে এস এবং 1-এর জন্য আসবে হচ্ছে পি। সো 2 এর সাথে ডি অরবিটাল আসার কোনো সম্ভাবনাই নাই। 2 এর সাথে হইতে পারে 2s অথবা 2p, এর বাইরে আসার সম্ভাবনা নাই। সো 2Dটাও ভুয়া, এটাও ভুল অপশন। এবার দেখি তার পরেরটা, ঘ নাম্বারটা 1p। এটার অর্থ হচ্ছে এন এর ভ্যালুটা হচ্ছে 1। এখন এন এর ভ্যালু যদি 1 হয়, এল এর ভ্যালুটা হবে 0। এল এর ভ্যালু 0 অর্থ শুধু এস। তার মানে যখন প্রথম কক্ষপথে নির্দেশ দিবে, তখন শুধুমাত্র 1s সম্ভব, এর বাইরে আর কিছু সম্ভব না। তার মানে 1p এটা কমপ্লিটলি ভুল। এবার আমাদের খ নাম্বার অপশনটা, আমরা এইখানে দেখলাম 3-এর জন্য 3D, যেটা আর কি 3D। একটু আগে আমরা 3f-টা দেখলাম। 3f এর জন্য এন এর ভ্যালু 3, 3D এর জন্য এন এর ভ্যালু 3। এন এর ভ্যালু যখন 3, তখন এল এর ভ্যালুটা আসবে 0, 1 এবং 2। তো 0-এর জন্য হচ্ছে এস, 1-এর জন্য পি অরবিটাল এবং 2-এর জন্য ডি অরবিটাল। আচ্ছা, তার মানে 3 এর সাথে হতে পারে 3s, 3p এবং 3d। এই 3টা অরবিটাল হওয়া সম্ভব। এখানেও 3d দেওয়া আছে, তার মানে এই অরবিটালটা, এটা হচ্ছে সঠিক উত্তর, 3dটা সঠিক উত্তর। আচ্ছা, এবার আসি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটি? আচ্ছা, আমরা এই সূত্রটা দেখি নাই যে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটি। এখন উপশক্তি স্তর মানে হচ্ছে এল। আচ্ছা, আমরা এল দিয়ে একটা সূত্রই পড়ছি, সেটা হচ্ছে
টোয়াইস এল প্লাস ওয়ান। এটা আমরা কি পড়ছি? এটা আমরা পড়ছি হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। এখন একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা। একটা অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে দুইটা। সুতরাং টোয়াইস এল প্লাস ওয়ান এতটা অরবিটালে ইলেকট্রন থাকবে হচ্ছে 2 ইন্টু টোয়াইস এল প্লাস ওয়ানটা। এটা দেখানোর জন্যই আমি এই সূত্রটা আগে দেখাই নাই। কীভাবে আসছে? যে একটা অরবিটালে ইলেকট্রন দুইটা থাকতে পারে, তার মানে 2l প্লাস ওয়ান সংখ্যক অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে টোটাল দুইটা। সো ঘ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, লাস্ট এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি আসে, যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 2, এম এর মান তখন কত? এটা হচ্ছে যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2, যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2, যখন 2, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয়, তার মানে হচ্ছে আমাদের এল এর ভ্যালুটা হচ্ছে 2। এল এর ভ্যালু যদি 2 হয়, তো এম এর মান কত? মানে অরবিটাল কতগুলা, টোটাল অরবিটাল কতগুলা? টোটাল অরবিটাল হচ্ছে টোয়াইস এল প্লাস ওয়ান সংখ্যক অরবিটাল হবে। তার মানে 2 ইন্টু 2 প্লাস ওয়ান, অর্থাৎ টোটাল 5টা। যদি এখানে এম এর মান না চেয়ে বলতো টোটাল ইলেকট্রন কতগুলা, আমরা তখন যেটা করতাম অরবিটাল বের করতাম, তারপর অরবিটালকে 2 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যেতাম টোটাল ইলেকট্রন, এতগুলা ইলেকট্রন। ঠিক আছে, এতগুলা ইলেকট্রন এবং 5টা অরবিটাল। অরবিটাল। আচ্ছা, লাস্ট এই যে এটা জাস্ট বিভিন্ন বোর্ড দিয়ে দেখাইছে, কারণ এটা একটা টাইপ এর অঙ্ক, এই এমসিকিউ। এই এমসিকিউগুলো আসে খুব বেশি। সেটা হচ্ছে শক্তি স্তর এবং উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত? শক্তি স্তর এবং উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা কত? যদি আমাদেরকে ধরো সাপোজ বলে দিল শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? যদি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমাদেরকে বের করতে বলে, তখন আমরা কি করব? যদি বলে যে তৃতীয় শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে 2n স্কোয়ার, তৃতীয় শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 ইন্টু n স্কোয়ার, মানে হচ্ছে 3 3 আর 9, অর্থাৎ 18টা। তার মানে তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন 18টা। আচ্ছা, যদি প্রশ্ন করে যে তৃতীয় শক্তি স্তরে টোটাল কতগুলো অরবিটাল আছে, অরবিটাল সংখ্যা কত, এই জিনিসটা আমরা বের করতে পারি খুব সুন্দর একটা বেসিকের মাধ্যমে। ধরো আমরা এই জিনিসটা জানি যে দুইটা ইলেকট্রন থাকে একটা অরবিটালে, তাহলে অর্থাৎ 18টা ইলেকট্রন থাকবে হচ্ছে 18 ডিভাইডেড বাই দুইটা অরবিটালে, তার মানে টোটাল 9টা অরবিটালে থাকবে। এখন আমরা যদি এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাইলেও আমরা জিনিসটা এই ঐকিক নিয়ম দিয়েই সূত্রটা বের করে আনতে পারি, যে দুইটা ইলেকট্রন থাকবে হচ্ছে একটা অরবিটালে, একটা থাকবে হচ্ছে 1/2টা অরবিটালে। সো 2n স্কোয়ার, যেটা সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকবে হচ্ছে 2n স্কোয়ার ডিভাইডেড বাই 2টা অরবিটালে, অর্থাৎ 2 যদি তুমি কেটে দাও, সেই ক্ষেত্রে থাকবে n স্কোয়ারটা অরবিটালে। তার মানে তোমার যদি প্রধান শক্তি স্তরটা দেওয়া থাকে, তুমি n স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করে টোটাল কতগুলো অরবিটাল সংখ্যা থাকবে সেটা বের করতে পারো। যেমন ধরো যদি তোমাকে বলে যে দ্বিতীয় শক্তি স্তরে টোটাল কতগুলো অরবিটাল থাকবে, তুমি সেটা বের করবে যে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2। সো তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এভাবে তুমি যে কোনোটা বের করতে পারো। আর যদি আমাদের বলে যে উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা কত, এটা তো আমরা করলামই একটু আগে। উপশক্তি স্তরের জন্য অরবিটাল পাচ্ছি হচ্ছে, উপশক্তি স্তর মানে এল এর জন্য অরবিটাল পাচ্ছি হচ্ছে 2l প্লাস 1। আর যদি বলে যে ইলেকট্রন সংখ্যা কত, তাইলে আমরা পাবো হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। ওই যে ওই রকম যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, তাইলে 2l প্লাস 1টা অরবিটালে 2 ইন্টু 2l প্লাস 1 সংখ্যক ইলেকট্রন থাকবে। তো সূত্রগুলোকে যদি আমরা একটু একটা ইয়াতে আনি, একটা চেহারায় আনি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে
যদি শক্তি স্তর থেকে প্রধান শক্তি স্তর থেকে যাইতে বলে, প্রধান শক্তি স্তর, এবং এখানে লিখি হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। যদি বলে টোটাল অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, আর আরেকটা হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, যদি প্রধান শক্তি স্তর থেকে বলে তাইলে আমরা টোটাল অরবিটাল সংখ্যা পাবো হচ্ছে n স্কয়ার সংখ্যক, টোটাল ইলেকট্রন পাবো হচ্ছে 2n স্কয়ার সংখ্যক, এবং উপশক্তি স্তরের জন্য পাবো হচ্ছে 2l প্লাস 1 সংখ্যক অরবিটাল এবং 2 ইন্টু 2l প্লাস 1 সংখ্যক ইলেকট্রন। এখানে দেখো এই যে দুইটা আসছে, এই দুইটা যখন ইলেকট্রনে আসতেছে, এইটা কিন্তু এইভাবেই আসতেছে যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, সো এতগুলা অরবিটালে এত সংখ্যক ইলেকট্রন থাকবে, এই জন্য 2 দিয়ে গুণ। সো এই ছিল হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত টোটাল আলোচনা। এখানে আমরা প্রথমে বেসিক দেখলাম, দেন আমরা কিভাবে সিকিউ অ্যান্সার করতে হবে সেটা দেখলাম, এবং লাস্টলি কি কি এমসিকিউ আসা সম্ভব সেই এমসিকিউগুলোও আমরা দেখে ফেললাম। তো আমাদের মেইনলি কোর্সের ক্লাসগুলো এই ধরনেরই হবে, এই ধরনের বেসিক রিলেটেড, দেন আমরা সৃজনশীল করব, অ্যান্ড লাস্টলি এমসিকিউ সলভ করে আমাদের যে কোনো একটা টপিক কমপ্লিটলি শেষ করব। সো এই ছিল আমাদের কেমিস্ট্রি ও বায়োলজি পেইড কোর্সের কেমিস্ট্রি ডেমো ক্লাসটা। যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও সেই ক্ষেত্রে যেই নিয়মাবলী তা উপরের পোস্টে দেওয়া আছে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।